শাহজাদা দারা শুকো ধর্ম নয়, মানুষের মিলন যার স্বপ্ন ছিল, সেই শাহজাদা দারা শুকোকে নিয়ে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা শাহজাদা দারা শুকো। নমস্কার, শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। শুরু করি। ৮। আকবর শাহী আমল থেকে হাতির জন্যে দৈনিক বরাদ্দ ৪ সের ঘি, ৫ সের চিনি, লবঙ্গ গোলমরিচ সহযোগে আধমন দুধে আধ সেদ্ধ আধমন চালের কড়া প্রসাদ। এরকমভাবে নিত্য সেবা করে হাতিরা প্রত্যেকে শীতের ২ মাস রোজ ৩০০ গাছি আখ পায় চিবানোর জন্য, শরীরটা ধাতে রাখতে। বাদশাহ জাহাঙ্গীর তাদের ফুর্তিতে রাখার জন্যে সামান্য শরাবেরও বন্দোবস্ত করেছেন, সেই সঙ্গে করেছেন শরিয়তি মতে হাতি পিছু ৪টি করে আলান সঙ্গিনী হাতির ব্যবস্থা। কিন্তু দেওয়ানখানা থেকে কড়ায় ক্রান্তিতে এই সবই বরাদ্দ হলেও হাতির কাছে কি তা কড়ায় ক্রান্তিতে পৌঁছয়? হাতির মতোই ঘোড়া, উট, বন্দুকচি, ধানুকি, মানুষ, জন্তু সবার বরাদ্দ রসদেই হাত পড়ে। বিরাট অজগরের মতো এই বিশাল লস্কর আমলা বাহিনীর আগা মাথা দেখা যায় না। হাতি পিছু ১ সের ঘি কিংবা বন্দুকচি পিছু ৪ টোটা বারুদ সরিয়ে রাখলেই দেদার আশরাফি, যা দিয়ে কিনা আগ্রার বাজারে সেরা আরাম, সেরা ফুর্তি কেনা যায়। এই হলো গিয়ে আগ্রার চাল। আর এখন তো আগ্রাই হিন্দুস্থান, এখানে তাগাদ, এখানেই মোহর। সেই তাগাদ আর মোহর জোড় লেগেছে আগ্রা দুর্গে। এই জোড়ের নাম বাদশাহ। আলা হযরত বাদশাহ জাহাঙ্গীর এখন ভোগে, সুখে, লোভে, কামে টইটম্বুর। লড়াই তিনি নিজে গা ঘামিয়ে করতে চান না, কিন্তু জয় চান। সে কাজে তার চাই চাই তিসরি বেটা শাহজাদা খুররামকে। খুররাম গা ঘামানো লড়াকু, ঘোড়া দাবড়ে, ভল্ল ছুঁড়ে তিনি জয় ছিনিয়ে আনতে দড়ো। তাই তার আব্বা হুজুরের কাছে তিনি সবচেয়ে দরকারি। কেননা আর ৩ শাহজাদা, শাহরিয়ার বালক, পারভেজ নালায়েক, খসরু অন্ধ। সুতরাং সেই খুররাম যখন চিন্তিত হয়ে পড়েন, তখন সারা আগ্রা দুর্গ চিন্তিত হয়। খুররাম হাসলে আগ্রা দুর্গ হাসে। অবশ্য আগ্রায় যারা ফুর্তি কেনে কিংবা যারা বদনসিবিতে চোখের জল ফেলে, তাদের ভাগ্যের কোনো হেরফের হয় না। আকবরী দরওয়াজার পথেই জেনানা মহল। সোনার লতাপাতা আঁকা তানসুক কাপড়ের পর্দা খেলাপ না করেই শাহজাদা খুররাম দেখতে পেলেন বেগম আরজুমন্দ বানু পাশ ফিরে শুয়ে। সুখ তাকিয়ায় তার চোখের জল তখনও শুকোয়নি। খুররামের বিয়ে ৬ বছরও পুরো হয়নি। ঘরের ভেতর থেকে একজন ফর্সা তাতারিনী আর একজন ঘন কালো হাবসিনী বাঁধি শাহজাদাকে দেখতে পেয়ে মুহূর্তে মিলিয়ে গেল। বেগম, তুমি কাঁদছ? আমায় তুমি ক্ষমা করো। আরজুমান যেমন ছিলেন তেমনই থাকলেন, কোনো কথা বললেন না। খুররাম নিজের বেগমের পিঠে হাত রেখে বললেন, তোমার কাছে নিজেকে ধরে রাখতে পারি না আমি জানি আমারই ভুলে তুমি আবার মা হতে চলেছ। এর জন্যে তুমিও দায়ী। এবার আরজুমন্দ কোনো কথা না বলে খুররামের মুখে তাকালেন। তখন নিরুপায়ের ভঙ্গিতে খুররাম বললেন, তোমাকে দেখলে আজও আমার মনে হয় এই তো কাল তোমার সঙ্গে আমার নিকাহ হয়েছে। তুমি এত সুন্দর। আরজুমন্দ চোখ নামিয়ে নিলেন। শাহজাদা বললেন, হেকিম সাহেবের কথা শুনে তুমি মন খারাপ করো না। কি কথা? তোমায় দেখে সিরাজি সাহেব নিশ্চয় বলেছেন আবারও মা হতে যাওয়াটা বিপদ ডেকে আনতে পারে। জাহানারা, দারা, সুজা
তিনখানা ফুল তুমি আমায় উপহার দিয়েছ। তুমি কিছু ভেবো না, ইনসানের যা সাধ্য আমি তাই করব। তুমি মা হবে, কোনো বিপদকেই ঘেঁষতে দেব না তোমার আশেপাশে। কেঁদো না তুমি। ফিরে তাকালেন আরজুমন্দ বানু। ওসব কথা আমি ভাবিইনি। তাহলে তাহলে কিসের দুঃখে? দুঃখে নয়, ভয়ে শাহজাদা। আমার সব সময় ভয় তোমাকে নিয়ে। বলতে বলতে উঠে এসে 2 হাতে খুররমকে জড়িয়ে ধরলেন। কিসের ভয়? তুমি সত্যি কথা বলো তো, বেনারসি ঘন ঘন কেন তোমার কাছে আসে? কে বেনারসি? আমার বাবার খাস গোলাম বেনারসি। ওহ, বেনারসি। ভুলে যেও না, আমি শাহজাদা। আসাফ খাঁ তোমার বাবা হলেও শাহী সরকারে তিনি উজিরে আজম। তিনি তো একজন শাহজাদার কাছে জরুরি ব্যাপার স্যাপারে গোলাম পাঠাবেনি। আমার বাবাকে নিয়ে আমি ভয় পাই শাহজাদা। তিনি ঘোঁট পাকানো মতলববাজ মানুষ। আমার দাদা সাহেব ইতিমাদ উদ্দৌলা এতই প্যাঁচ কষা মানুষ যে শেষ অবধি ছেলে আসাফ খাঁ মেয়ে মেহেরুন্নিসাকে ছোটটি নিয়ে ইস্পাহান থেকে তাড়া খেয়ে আগ্রায় এসে ঘাঁটি গেড়েছেন। এখানে এসেও ওরা জট পাকাতে পাকাতে কোথায় গিয়ে ঠেকবেন বুঝে উঠতে পারছি না। কি বলছো আরজুমন্দ? তোমার পিসি এখন বাদশাহ জাহাঙ্গীরের নূরমহল, শাহী 60 হাজারি নূরজাহান বেগম। আমার পিসিকে আমার চেয়ে তুমি বেশি চেনো না। তাকে আমার আরও বেশি ভয়। ভয় আমার তোমাকে নিয়ে। তোমার চোখে তাকিয়ে সেই তোমাকে আর খুঁজে পাই না শাহজাদা। তোমার পিসি হিন্দুস্থানের শাহী কেতায় আবার আতরের চল ফিরিয়ে এনেছেন। শাহী সাহাবাতে দস্তারখানা এসেছে তারই বুদ্ধিতে। ওগো, ওসব বাইরের ওপরসা ইরানি কেতায় সারা হিন্দুস্থান ভুললেও আমি ভুলছি না। বাদশাকে বশ করতে এই বয়সে কেউ কাঁচুলি এঁটে আতর ছড়িয়ে খুকিটি সাজে? ফৌজদার শের আফগান খুন হতেই লাডলিকে নিয়ে আগ্রা দুর্গে এসে ওঠা। তা লাডলিকে কোথায় রেখে আসবেন? ওইটুকু মেয়ে একা কোথায় থাকবে? আহ, আমি লাডলির কথা বলছি না। তোমরা পুরুষরা আমাদের কথা বোঝো না। আমার পিসিকে আমি চিনি আমার বাবাকেও। আবার ভয় করে আজকাল তোমার চোখে তাকাতে। সেই সুন্দর চোখ কেমন হয়ে গেছে আজকাল। বেগম, আমিই আছি। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। জানো না, তুমি ওদের বিশ্বাস করো না। বিশ্বাস করে কোন বিপদ ডেকে আনবে। বাহ আরজুমন্দ, তোমার পিসি এখন শাহী সরকারের 60 হাজারি ঘোড়সওয়ার বাহিনীর মাথায়। সেখানেই তো আমার সন্দেহ শাহজাদা। মুঘল খানদানে কোন বেগমের কবে 60 হাজারি মনসাবের দরকার পড়েছে? না কাকে এমন মনসাবে দেওয়া হয়েছে? আকবর বাদশার বেঁধে দেওয়া নিয়মে মুঘল শাহজাদিদের বিয়েই হয় না, আর বেগম হয়েই আমার পিসির 60 হাজার ঘোড়সওয়ারের মাথায় বসার দরকার পড়ল নিজের নামে মোহর বের করার। আব্বা হুজুর জাহাঙ্গীর বাদশার ইচ্ছেই হিন্দুস্থানের শাহী ইচ্ছে, হুকুমত। আগ্রা এইভাবেই চলে আরজুমন্দ। যা ইচ্ছে তাই চলুক, কিন্তু কেন আব্বা হুজুরের খাস গোলাম বেনারসি তোমার কাছে ঘন ঘন আসে? কেন তুমি আব্বা হুজুরের খাস কামরা থেকে রাত করে ফেরো? বাহ, তিনি শাহী সরকারের উজিরে আজম, আমি শাহজাদা, আমি তার দামাদ। হিন্দুস্থান নিয়ে আমাদের কথা থাকতেই পারে। কি এত সলা পরামর্শ তার সঙ্গে? আমার ভয় করে শাহজাদা। হিন্দুস্থানের ভাবনা ভাবার জন্যে আমাদের মাথার উপর তো একজন বাদশাহ আছেন, তিনি তোমার আব্বা হুজুর। তিনি থাকতেও এত কিসের ভাবনা? আমি শুনেছি তোমাদের এই রাত কাবারই সলা পরামর্শে আমার পিসিও দেখা দিয়ে থাকেন। বোন তার ভাইয়ের কাছে আসবে না? যত ইচ্ছে আসুক, কিন্তু শাহজাদা তুমি সেখানে কেন?
কোথায় গেল তোমার মুখের সেই লালি? জাহানারা, দাঁড়া, সুজার মতো তিনটি বেলকুঁড়ি তোমায় দিয়েছি শাহজাদা। সেজন্যে আমি তোমার বান্দা আরজুমন্দ, আমি কৃতজ্ঞ। আরও একটি পেটে এসেছে, সে লাড়লা না লাড়লেই খোদা জানেন। সবই খোদার মেহেরবানি বেগম। সে কথায় না গিয়ে আরজুমন্দ বানু বললেন, মনে রেখো, যারা এসেছে, যে আসছে, সবাই তোমার খুন নিজেদের শরীরে বয়ে বেড়াবে এ দুনিয়ায়। তারা তোমারই আওলাদ, তোমার মন পাবে, তোমারই প্রতিভা রোশনি করবে, উজালা করবে। শাহজাদা খুররম বিস্তরখানা থেকে উঠে বসলেন। গম্ভীর গাঢ় চোখে নিজের বেগমের চোখে তাকালেন। কি বলতে চাও? বিয়ানা নিয়ে এত মাথা ঘামানো কেন? বিয়ানা? হ্যাঁ, বিয়ানা শাহজাদা। তিনি তোমার বড়ে ভাই, বদকিসমতি মানুষ। তাকে নিয়ে টানাটানি কেন? মনে রেখো, তুমি ছেলে মেয়ের বাবা, তোমারও একটা শাহী ঘরগেরস্থি আছে। খসরু ভাইয়ের ওখানে আব্বাজান এক রিসালা ঘোড়সওয়ার পাঠালো কেন? সে তো তোমারই ভাই। পাঠানো হলে সে কথা তুমি তোমার বেগমকে বলবে না? এসব শাহী দেওয়ানখানার ব্যাপার, এর ভেতর জেনানা মহলের কেউ থাকে না আরজুমন্দ। জেনানা মহলের 60,000 মানসাবি নূরজাহান তো থাকেন। সঙ্গে সঙ্গে কোনো জবাব দিতে পারলেন না শাহজাদা খুররাম। তিনি দেখলেন লম্বাটে সুন্দর মুখে 2 চোখ দিয়ে জল পড়ছে আরজুমন্দের। আরজুমন্দ বললেন, দোহাই তোমায়, অন্ধ বড়ে ভাইকে রেহা দাও। বেদৌলতি মানুষটা তো কারো কোনো ক্ষতি করেনি, তোমরা তার খুন দিয়ে কি করবে? শাহজাদা যমুনার দিককার খোলা চত্বরের মুখোমুখি দাঁড়িয়ে এই শীতের শুরুতেই খুলি হাওয়ার ভেতরেও ঘেমে উঠেছিলেন। কাম্বাদার আংরাখার গলাটা একটু খুলে দিয়ে বললেন, তুমি হলে গিয়ে শাহজাদা খুররামের বেগম। ধুলোবালি মাখানো এই দুনিয়ার আজে বাজে জিনিসে মাথা ঘামাও কেন? তুমি মা হতে চলেছ, এখন তোমার মন ভালো রাখা দরকার। চলো কোথাও বেরিয়ে আসি। যাবে? একসঙ্গে কতদিন কোথাও যাওয়া হয় না আমাদের। চলো, কালই আমরা ফতেপুর সিক্রি ঘুরে আসতে পারি বেগম। খুশিতে মুখখানা ঝলমল করে উঠল আরজুমন্দের। তিনি একটা শর্ত দিলেন, হাতি ঘোড়া লস্কর নিয়ে হই হল্লা করতে করতে যাওয়া নয়, শুধু তুমি আর আমি থাকব। আর যাবে দারা, জাহানারা। সুজা কি দোষ করল? সে কি যাবে? সে যে এখন খুদে বাদশাহ বনে গেছে। বাদশাহ জাহাঙ্গীরের কোলে কোলে থেকে সে এখন বাদশাহ সুজাঙ্গীর। আগ্রা দুর্গের এই জেনানা মহলের খোলা জানলার সামনের আকাশে এখন হিম ছায়া ঘেরা চাঁদ। নিচে যমুনার জল অন্ধকার হয়ে আছে। সেই কবে আকবর বাদশাহ লোদিদের কদাকার ইটের দুর্গ ভেঙে ফেলে আগ্রায় এই দুর্গ বানাবার হুকুম দিয়েছিলেন। তারপর 50 বছরেরও বেশি কেটে গেছে। আজও আগ্রা দুর্গ বানানো শেষ হয়নি। কবে শেষ হবে কেউ জানে না। ভোর হলে দেখা যায় গোয়ালিয়র থেকে ছুটে আসা রাস্তায় গো গাড়ির পর গো গাড়ি পাথর বোঝাই হয়ে আসছে তো আসছেই, দিনের পর দিন, বছরের পর বছর। আগ্রার গায়ে পাথর কাটাইয়ের রাজপুত শিলদারদের বসতেই গড়ে উঠেছে ওখানে কয়েক পুরুষের। আর পাথরও এসেছে, আসছে হিন্দুস্থানের তামাম পাহাড় থেকে। এমনকি খাইবারের কাছাকাছি থল চটিয়াল পাহাড়ের পাথরও বাদ যায়নি। সারা দিন ধরে পাথর কাটাইয়ের নানান রকম আওয়াজ। রঙিন কুর্তা পরা রাজপুতদের সঙ্গে হাতে হাতে কাজ করে চলে ঝালরদার কাম্বাগায়ে রাজপুতানিরা। ঠিকঠাক কাটাই পাথর বয়ে নিয়ে যায় উটে টানা গাড়ি। সে পাথর মোটা কাছি দিয়ে গাছের গোলাইয়ের ওপর দিয়ে গড়িয়ে খুব সাবধানে ওপরে তোলা চলে সারা দিন ধরে। দুর্গের সামান বুরুজের ওপর মুখখানা রেখে সারা দিন ধরে এসব দেখা যায় কিশোর শাহজাদা শাহরিয়ার। বয়স আন্দাজে বেশ লম্বা, বড় বড় চোখ। দুর্জনরা বলে থাকে
এলাহাবাদ থেকে আগ্রা এসে বাদশাহ হওয়ার সময় সেলিম জাহাঙ্গীর কনৌজি এক বাঁদির দিকে সামান্য কয়েকদিন ঝুঁকেছিলেন বলেই শাহরিয়ার পয়দা হয়। সে বাঁদি এখন কোথায় কেউ জানে না, কিন্তু সামান্য তামাটে রঙের এক মাথা চুল নিয়ে এই শাহজাদা যখন বাদশার সামনে দাঁড়ায়, বাদশাহ স্নেহ ভরে তার মুখে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। ওপর থেকে দেখা যায় অনেক নিচে একটা তাঁবুর সামনে দিবানে বসে খুব ফর্সা একটা লোক হাত নেড়ে হুকুম করে যাচ্ছে। কখনো বা সে উঠে দাঁড়িয়ে হাত নাড়ে, আবার কখনো সিঁড়ি বেয়ে তরতর করে কাঠের মাচায় উঠে আসে। কাজের জায়গায় গিয়ে পাথর দেখে, মাশাল্লাহ পরক করে। এই নিশ্চয় নসরত খাঁ বাসরা থেকে নিয়ে এসেছেন বাদশাহ দুর্গ বানানোর জন্যে। সকালে হালকা পরিষ্কার রোদে নিচেটা পরিষ্কার দেখতে পায় শাহজাদা শাহরিয়ার। দুর্গ তৈরি হচ্ছে তো হচ্ছেই। শাহরিয়ারের কাছে মনে হয় আগ্রার ভেতর এই দুর্গ হলো গিয়ে আরেক আগ্রা। এর কোথায় কি হয় কেউ জানে না, যে যেটুকু দেখতে পায় শুধু সেইটুকুই সে জানে। সামান বুরুজের সামনাসামনি এই শীতের সকালে একটা ছায়া পড়ল। টান টান লম্বা চেহারার মেয়েটিকে দেখে শাহরিয়ারের মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওই দেখো, কালকে সেই বড় পাথরের চাং গড়িয়ে গড়িয়ে কোথায় তুলেছে, এর ভেতর তুলে ফেলেছে বলে মুখ ছুঁকিয়ে যে মেয়েটি নিচে তাকালো, তার পুরো চেহারা এবার পরিষ্কার রোদে ঝকঝক করে উঠল। শাহরিয়ার মন দিয়ে দেখছিল। এবার সে হেসে বলল, নিশ্চয় এবার বলবে আমাদের বর্ধমানেও এত বড় বড় পাথর আছে। মেয়েটি ঘুরে তাকালো। এবার তার চোখ দেখে বোঝা গেল সে কথা বলতে বলতে মনের ভেতরের চোখ দিয়ে শাহরিয়ারকে দেখছে আর মনে মনেই তারিফ দিচ্ছে। মেয়েটি বলল, না শাহরিয়ার, বর্ধমানে পাথরই নেই। আর আমি তো খুব ছোট থাকতেই চলে এসেছি এখানে, কিছুই মনে পড়ে না, সব ঝাপসা হয়ে গেছে। তোমার বাবাকে মনে পড়ে লাডলি? হ্যাঁ, তার কোমরবন্ধের লাল মখমল এখনো আমার চোখে লেগে আছে। হেই যা, কি ভুলভাল বকছি। আমার আব্বা হুজুর তো এখন তোমারই বাবা, আলা হাজারাত বাদশাহ সেলিম জাহাঙ্গীর। এসব কথা শাহজাদা শাহরিয়ারের কানেই গেল না। সে দূরে নিচে যেখানটায় হাতি দিয়ে টেনে আনা কাঠের বড় বড় গোলাই গড়াগড়ি যাচ্ছিল, মরি দরওয়াজা বরাবর যমুনার তীর ঘেঁষে, সেখানটায় তাকিয়ে আনমনা গলায় বলল, আমার মাকে আমার মনেই পড়ে না। আমার মাই তো এখন তোমার মা। কি বলেও থমকে গেল শাহজাদা শাহরিয়ার। তার চোখ আটকে গেল লাডলির বাসন্তী রঙের কুর্তির ওপর কোমরে কোষে বাঁধা লাল রঙের কাবুলি বনাতের পটিতে। সে মনে মনে বলল, মানুষ কত সুন্দর হয়। মুখে বলল, মক্তবে যাবে না? ফার্সি পড়তে আমার একদম ভালো লাগে না শাহজাদা। দাইলামি সাহেবের সামনে বসে হাতের লেখা মক্স করতে কার ভালো লাগে এই সকালবেলায়? কার ভালো লাগে বলার সময় এমন করেই লাডলির লালচে ঠোঁট ফুলে উঠল, যাতে শাহরিয়ার না বলে পারল না, আমায় শাহজাদা বলো কেন লাডলি? খানিকক্ষণ কোনো কথা বলতে পারল না লাডলি। মাথা তুলে শেষে বলল, জানো, বর্ধমানে আম্মি জানের জন্যে আব্বা হুজুর ফুলের বাগান করেছিল। পীর বাহরামের দরগাহে গিয়ে মা আর আমি ফুল চড়াতাম। সেখানে ফুল দিয়ে আম্মি জান আর আমি একটু হেঁটে দামোদরের তীরে গিয়ে দাঁড়াতাম। এই যমুনার চেয়ে দামোদরের চর অনেক বড়, তাই তো লাগতো আমার। খানিকক্ষণের জন্যে দুজনই চুপ করে গেল। আগ্রা দুর্গের সামান বুরুজে শীত সকালে দাঁড়িয়ে দুজনেই যেন একই সঙ্গে চোখের সামনে দামোদর আর তার বিস্তীর্ণ চর দেখতে পাচ্ছিল। এ যেন যমুনা নয়, আসলে দামোদর। একজন যা একদম দেখেনি, আরেকজন দেখেছিল খুব ছোটবেলায়। আসলে শাহজাদা শাহরিয়ার লাডলির চোখে তাকিয়ে লাডলিকে দেখছিল। ওর জন্যে শাহরিয়ারের বুকের ভেতর একটা কষ্ট দম বন্ধ করে আনে। রোদ বাড়ার সঙ্গে সঙ্গে আগ্রার বাজার জমে উঠেছে। চাই তিলের লাড্ডু বলে চড়া গলায় একজন হেঁকে যাচ্ছে।
বাজার চলতি ভিড়ে গা ঘষাঘষি, ওরই ভেতর এক বাইজি তার সন্ধ্যের খদ্দেরদের জন্যে উবু হয়ে বসে তরমুজ দর করছিল। এক কাকরিওয়ালা আর ঘুড়িওয়ালা বসবার জায়গা নিয়ে প্রায় কামড়াকামড়ি শুরু করে দিল। মাঝখান থেকে বছর দশেকের একটা ছেলের হাত থেকে রুপেয়া পড়ে গিয়ে তার কাঁদো কাঁদো দশা। সে যতবারই নিচু হয়ে ধুলোয় রুপেয়া খুঁজতে যায়, ততবারই চলতি মানুষ তাকে প্রায় মারিয়ে দিতে গিয়ে ফিরে দাঁড়ায়। কেউ বলে উজবুক, কেউ বলে বুড়বাক কাহেকা। এই অবস্থায় ছেলেটি কাঁদো কাঁদো গলায় আগ্রা দুর্গের গায়ে পাথর কাটাই চত্বরে ফিরে আসে, খালি হাতে, চোখে জল। সে এখানকার ভাষাও ভালো করে বোঝে না। একজন বুড়ো মতো পাথর কাটাইওয়ালা মাথা নিচু করে থল চটিয়ালের দানা পাথর ঘরগোড়ায় ফেলে সজুত পেছল করে তুলছিল। এই শীতে খালি গা, সারা শরীরের রগ ফুলে উঠেছে দড়ি দড়ি হয়ে। তার কি মনে হলো, সে ছেলেটিকে বলল, কি হয়েছে রে, কাঁদছিস কেন বেটা? এ কথায় হাউ হাউ করে কেঁদে ফেলল ছেলেটি। কি হয়েছে বলবি তো? ভয়ে ভয়ে ছেলেটি বলল, বিলকুলই পান আনতে দিয়েছিল, রুপেয়া পড়ে গেছে হাত থেকে। ওরে বাবা, নাসরাত খায়ের পান? যা যা, ছুটে যাবি শান, গোড় ধরে সাজ কথা বলবি, নয়তো শেষে কোড়া খাবি। যা, সাচের কোনো মার নেই। ছেলেটি এগোবে কি? সে দূর থেকে দেখল উঁচু পাটাতনে তাঁবুর সামনে নাসরাত খাঁ নাস্তা করতে বসেছে। জবরদস্ত চেহারা, ইয়া বুকের ছাতি, কালো চাপ দাড়ি, ফর্সা মুখে নীল চোখ। নাস্তা শেষ হলেই তো তবক দেওয়া বিলকুলই পান খেতে থাকবে ঘন ঘন, আর দুর্গের এ মোড় ও মোড় ঘুরে পাথর বসানোর তরফদারি করতে থাকবে। ভয়ে ভয়ে পাটাতনের কাছাকাছি এসে ছেলেটি দাঁড়াতেই নাসরাত খাঁ চেঁচিয়ে ডাকলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ভয়ে সিটিয়ে যাবার দশা। ছেলেটি জানে এই জবরদস্ত নাসরাত খাঁ সারা দিন হাতির মতো খাটে। সন্ধে হলে অন্য মানুষ, চোখে সুরমা, কানে আতর দিয়ে শেরওয়ানি গলিয়ে আগ্রার মান্ডিতে কোথায় যেন যায়, ফিরে গভীর রাতে। ঘুমের ভেতর নাসরাত খাঁয়ের জোড়া ঘোড়ার গাড়ির ঘোড়াদের পা বদলানোর শব্দ সে শুনেছে। এই কমাসে লোকটার খিদমতগারি করে করে সব মুখস্থ ছেলেটির। কোনো কোনো রাতে তাকেই উঠে গরম জল জোগাতে হয়। দরকারে তাঁবুর ভেতরটা গরম করতে আগেনগার রেখে আসতে হয় ছেলেটিকেই। রুপেয়া পড়ে গেছে হাত থেকে। কোথায় পড়ল? বাজারের ভেতর। ভেড়ার মাংস ভাজা, সেই সঙ্গে কাবুলের পাকা চেরি খোবানি আর পিন্ডি খেজুর। সেগুলো খুব আরামে সাবার করতে করতে নাসরাত জানতে চাইল, কোথাকার ভূত তুই? তব কি বিলকুলই পান আনতে গিয়ে আস্ত রুপেয়াটাই হারিয়ে বসলি? কোথাকার ভূত তুই, বল? খুন্তাঘাট। সেটা কোন জাহান্নামে? ব্রহ্মপুত্রের ধারে। আজ আর তোকে পেটাবো না। সস্তায় গোলাম কিনে আমার হয়েছে 3 দশা। আজ এটা ভাঙবে, কাল ওটা হারাবে। আজ তুই সারাদিন পাথর কাটাইয়ে জোগাড় দিবি, দিয়ে যা দামড়ি পাবি তাই দিয়ে সন্ধেবেলা আমার জন্যে 4 তবক বিলকুলই পান আনবি। উপস্থিত কোড়া না খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ছেলেটি। সে গুটি গুটি হেঁটে পাথর কাটাই শিলদারদের, ছড়িদারদের সামনে গিয়ে দাঁড়ালো। এইসব ছড়িদার আসলে বসরার ওদিকে উট চড়াতো। তারা হিন্দুস্থানে নাসরাত খাঁয়ের সঙ্গী নজরদার। এক একটি জোঁক বিশেষ। বেলদার পাথর কাটাইদের একটু জিরোতে দেয় না। ঘুমিয়ে পড়লে বা ঢুলতে থাকলে ছড়ি চালাবে। ফাঁকি দিয়েছে এই বদনাম দিয়ে প্রায়ই 3 দাম 4 দাম কেটে রাখে। নাসরাত খাঁয়ের চানা, গেহু, বাজরার বেনামা কারবারও ওরা চালায়। পাথর কাটাইরা তা কিনতে বাধ্য। অথচ নাসরাত খাঁয়ের চানার দাম বাজার ছাড়া, ওজনেও মারবে। ছড়িদার ছেলেটির পেটে কোঁতকা দিয়ে বলল, যা, গোলাইগুলো গড়িয়ে গড়িয়ে আন, জায়গায় ফেলবি, নয়তো এক ছড়ি। কি নাম রে তোর? সারা গায়ে দড়ি দড়ি করে জেগে ওঠা রগ। সেই বুড়ো পাথর কাটাইওয়ালা মুখ তুলে বলল,
বিশন, ওর নাম তো বিশন। চুপ কর, ওই বলুক। ছেলেটি বলল, বিষ্ণু। বুড়ো পাথর কাটাইওয়ালা তখন ছেলেটির দিকে তাকিয়ে কেঁদে ফেলেছে। নিজেই বিড়বিড় করে বলতে শুরু করেছে, যমুনার দিককার এই ঠান্ডা বাতাসে ছেঁড়া পিরান গায়ে ওই কচি গোলাম কেমন করে পাথর গড়িয়ে গড়িয়ে দেবে ওই কচি হাতে? হায় আল্লাহ! আগ্রার এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। আগ্রা যেমন চলে তেমনই চলছে। নাসরাত খাঁ বাঁ হাতে হাতায় করে খানিকটা গরম দুনিয়াজা নিজেই তুলে নিলেন। এত বড় দুর্গ গড়ে তোলার কারিগর নাসরাত খাঁ রান্নায় খুশি হয়ে নিজেই এক হাতা কচি মাংসের দুনিয়াজা তুলে নেওয়ায় রসইকার তাঁবুর সামনেকার পাটাতনে দাঁড়ানো অবস্থায় আনন্দে বিনয়ে ঝুঁকে পড়ল। সবই ঘটছিল আসমানের নিচে খোলা চত্বরে, শীতের আরামের বেলায়। পাশেই চর জেগে ওঠা বুক নিয়ে যমুনা, তার উপর আগ্রা দুর্গের বিশাল ছায়া। দুর্গের সামনে দিয়ে যে রাস্তা গোয়ালিয়ার মুখো, তার উপরেই সাবেরেওয়ালা বাজার। ভোর ভোর বসে বলে এই নাম, চলে দিনভর। হঠাৎ দেখা গেল বাজার প্রায় ফাঁকা করে দিয়ে মানুষজন ছুটছে। ঠিক তখনই উল্টো দিক থেকে শাহী জুড়ি গাড়ি আসছিল। আগে পেছনে এক রিসালা ঘোড়সওয়ার সে গাড়ি পাহারা দিয়ে এগোচ্ছিল। ছুটন্ত ভিড় সেই ৮ ঘোড়ার গাড়ির সামনে পড়তেই তুর্কি ঘোড়সওয়াররা চেঁচিয়ে হুঁশিয়ারি দিতে লাগলো, দুর্বাস, দুর্বাস! অমনি পরিমরি করে দৌড়নো ভিড় সওয়ারদের হাতের চাবুক খাওয়ার ভয়ে দূরে হটে গিয়ে রাস্তার দুধারে হুমড়ি খেয়ে পড়ে গিয়ে হাত পা ছড়ে গিয়ে ৮ ঘোড়ায় টানা শাহী গাড়িকে রাস্তা করে দিল। গাড়ি তীর বেগে আগ্রা দুর্গকে বাঁয়ে ফেলে ফতেপুর সিক্রির রাস্তা ধরল। শাহজাদা খুররম বললেন, যত মিশকিন ছিল সব হটেছে। বেগম আরজুমন্দ বানু পাশেই বসে পায়ের চটি অবধি ঢাকা বোরখার ভেতর থেকে বললেন, ওরা কোথায় যাচ্ছে? কেন ছুটছে সবাই? আজ বড় মকবরায় মিশকিনদের খাওয়ানো হবে। শাহী দেওয়ানখানার খরচায় মিশকিনরা হালিম খাবে, গরম গরম, মাথা পিছু 2 হাতা। কি থাকে তাতে? গরম গরম মটর ডালে 2-4 টুকরো মাংস থাকে নিশ্চয়। সবাই কি মাংস পায়? যার যেমন জোটে। ওই দেখো, ওই যে রাস্তাটা বাঁক নিয়েছে, ওখান থেকেই আকবর বাদশাহ আমার দাদা সাহেব খাজা সেলিম চিস্তির আখড়ায় রওনা হয়েছিলেন। সেলিম চিস্তি থাকতেন আরও 2 মঞ্জেল উজিয়ে সিক্রি গাঁয়ে। বালক দ্বারা ঘাড় উঁচু করে দেখার চেষ্টা করল। কয়েকটা ঝাঁকড়া গাছ, পেছনে একটা ছোট টিলা, এর বেশি সে কিছুই দেখতে পেল না, বুঝলও না। জাহানারা কিন্তু তাকিয়েই আছে। সে জানতে চাইল, ওটা কি গাছ বাবা? শাহজাদা খুররম তখনই সে গাছের নাম বলতে পারলেন না। ৮ ঘোড়ার টানা গাড়ি ঝড়ের বেগে সে জায়গা পেছনে ফেলে ছুটে চলল। শাহজাদা খুররম তার বেগমকে বললেন, ইংলিস্তানের ইলচি টমাস সাহেব গাড়িখানা কিন্তু ভালো দিয়েছে। যাই বলো আরজুমন্দ, একটুও ঝাঁকুনি লাগছে না। এ গাড়ি সে গাড়ি নয় শাহজাদা, সে গাড়ির ধাঁচে আমাদের কামার সালে তৈরি এ গাড়ি। আমি তো চিনতেই পারিনি বেগম, অবিকল একরকম। আলা হজরত বাদশাহ জাহাঙ্গীরের হুকুমে দুর্গের কামাররা এমন 8খানা গাড়ি বানিয়েছে। তোমার তো না জানার কথা নয় শাহজাদা। শাহী কাজকর্মের নামে আজকাল কোথায় কাটাও? আব্বা হুজুরের হাজারো খেয়াল, সব খবর রাখবো কি করে? এই হয়তো তুজুক ই জাহাঙ্গীরের জন্যে আবুল হাসানকে দিয়ে তসবির আঁকাচ্ছেন, আবার হয়তো দেখা যাবে তার প্রিয় কাবুলি পিচ ফলের চারা বসাচ্ছেন হায়াত বাকমবাগে। মা বাবার কথার মাঝখানে সুলতান মোহাম্মদ দারা শুকো জানতে চাইল, এই গাছ কি তখনও ছিল বাবা? খুররম বুঝতে পারলেন না কোন গাছের কথা বলছে দারা। কোন গাছ? যেখান থেকে আকবর বাদশাহ সিক্রি রওনা হন সেখানকার ওই গাছ। ওসব তখনই ওখানে ছিল না পরে হয়েছে? এ তো হাজার আশরাফির সওয়াল বেটা। তখন গাছগুলো ওখানে ছিল না পরে ওরা পয়দা হয়েছে?
দেখো বেগম, এইটুকু ছেলের মুখে কত মগজদার কথা। বলতে বলতে দাঁড়াকে নিজের কোলে তুলে নিয়ে শাহজাদা খুররাম বললেন, সে তো অনেক কালের কথা বেটা, সেকালের কোনো গাও ভাই বেঁচে থাকলে তার কাছ থেকে জেনে তোমায় বলবো। সামনে একদল সওয়ারের ঘোড়ার খুরের ধুলো, পেছনেও তাই। মাঝখানে ইংলিশস্তানের ধাঁচে আগ্রা দুর্গের কামারশালে কামার আর ছুতরদের হাতে তৈরি চমৎকার এই ৮ ঘোড়ার গাড়িতে পাশাপাশি বসে শাহজাদা খুররাম আর তার বেগম আরজুমন্দ বানু, তাদের মুখোমুখি বসে জাহানারা আর তার ভাই দারা শুকো। রাস্তা বলতে লালচে পাথুরে ধুলোয় ঢাকা পাথুরে মাটি, তার দুধারে পাশুটে রঙের মরা ঘাস, ঘাসের ভেতর থেকে কোথাও কোথাও পাথর জেগে আছে আর এলো পাথারি বাবলা গাছ। শোভা বলতে ধু ধু প্রান্তরে ছাড়া গরু মোষের ভেতর রঙিন ইরাকি ঘোড়া আর কাঁটা লতা চেখে বেড়াবার লোভে ঘুরে বেড়ানো উটের পাল। মানুষ বা রাখাল যা দু একজন ছিল, তারা শাহী ঘোড়সওয়ার দেখে ছুটে গা ঢাকা দিল টিলার আড়ালে, নয়তো কাঁদরের ঢালে নেমে গিয়ে। দূরে দূরে পোড়ো বাড়ি, গড়, কোনোটা বা মক্তব, একটা ভাঙা ছাউনি দেখে মনে হবে বুঝিবা জলসত্র। সূর্য যখন মাথার ওপর, তখন ওরা গাড়ি থেকে নামলেন। সঙ্গে সঙ্গে দুজন দাখিলা ছুটে গিয়ে বালু পাথরের ধুলো মাখা এক পোড়ো প্রাসাদের চত্বরে দস্তারখানা পেতে দিল। সামারখান্দের লাল বুক তরমুজ, সেই সঙ্গে সিরাজি। সামারখান্দের লাল বুক তরমুজ, সেই সঙ্গে সিরাজি। গলা ভিজিয়ে নিয়ে বেগম আরজুমন্দ বানু শাহজাদাকে বললেন, ছোট মতো বাড়িটা কাদের, কারা থাকতেন? খুররাম কয়েকটা সাইপ্রাস গাছের ভেতর দিয়ে একটা পোড়ো ছোট বাড়ি দেখে বললেন, আমি পয়দা হওয়ারও 4-5 বছর আগে দাদা সাহেব এ জায়গা ছেড়ে আগ্রা ফিরে যান। সব জায়গা চিনি না, খুব ছোটবেলায় আকবর বাদশার এই স্বাধীন নগরীতে একা একা ঘুরেছি অনেক। মনে তো হচ্ছে ওটা উজির সাহেব আবুল ফজল আর তার ভাই ফাইজির বাড়ি। যাবে নাকি? না, এখন নিশ্চয় ওখানে সাপের আড্ডা। বলতে বলতে আরজুমন্দ বানু বিস্ময়ে সেই বাড়ির দিকে তাকিয়ে রইলেন। শাহজাদা খুররাম সাধু তরমুজ খেয়ে হাত মুছলেন মসলিনে। কি মনে হতে সবার অলক্ষ্যে নিজের 2 হাতের কাছে নাক এগিয়ে আনলেন। না, আপেলের গন্ধটা উবে যায়নি। তখন 8টা সাদা ঘোড়াকে রোদে দাঁড় করিয়ে দাখিলারা চান করাচ্ছিল। শাহজাদা ধুলো মাখা ঘোড়া পছন্দ করেন না। দারা শুকো কোত্থেকে দৌড়তে দৌড়তে এসে খুররামের কোলে ঝাঁপিয়ে পড়ল। সারা হিন্দুস্থানে এ কাজ করতে পারে শুধু আরেকজন, সে জাহানারা। দূরে, বেশ দূরেই শাহজাদা দেখতে পেলেন জাহানারা এখন একা একা এই পোড়ো প্রাসাদের এক স্তম্ভ থেকে আরেক স্তম্ভে ছুটে ছুটে গিয়ে এক মনে খেলছে। দারার শরীরটা নিজের বুকের কাছে টের পাচ্ছিলেন খুররাম। এক মাথা চুল, ঘন কালো চোখ, তাতে জানবার আকাঙ্ক্ষা ছায়া ফেলেছে। এখনই হয়তো একের পর এক জানতে চাইবে, এই শহরটা কার আব্বাজান? এখানে কোনো মানুষ নেই কেন? যদি না কেউ থাকে তবে বানানো হয়েছিল কেন? নিজের ছেলের জন্যে গর্বে মনটা ভরে উঠল শাহজাদার। দূরে প্রায় শুকিয়ে আসা দিঘিতে 3টে পানকৌড়ি একসঙ্গে বহু উঁচু থেকে ঝুপ করে ঝাঁপ দিল। একাকী একটি ময়ূর পাখা মেলল। ওর নাচ দেখতে আর কি কেউ এখানে আছে? রিসালার ঘোড়সওয়াররা যে যার ঘোড়া ছেড়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে গাছতলায় বসে। ওই বুঝি সেকেন্দ্রা? আরজুমন্দের এ কথায় চোখ তুলে তাকালেন খুররাম। দূরে আবছা মতো গম্বুজ, 2টি হাতি বিরাট নিতম্ব ভাসিয়ে আনমনে নিঃসঙ্গ প্রান্তর দিয়ে সেদিকে চলেছে। শাহজাদা অস্ফুটে বললেন, এখান থেকে তো দাদা সাহেবের সমাধি দেখতে পাওয়ার কথা নয়। ওই গম্বুজ তাহলে কিসের? 5 মহল সমাধির গম্বুজই তো দেখছি। তাই হবে শাহজাদা, অনেকদিন তো আসা হয়নি তোমার এদিকে, তাই ভুলে গেছো। শাহজাদা খুররাম চুপ করে থাকলেন। তারপর একসময় বললেন, ঘর গেরস্থির আলো মুসাফিরকে টানে,
রাজমুকুটের হীরার রোশনাই সারা দেশকে আলো দেয়। একসময় এই ফতেপুর সিক্রি সারা দুনিয়ার বুজুর্গদের এখানে টেনে আনতো আরজুমন্দ। আরজুমন্দ বানু কোনো কথা না বলে চুপ করে থাকলেন। সামনেই বুলন্দ দরওয়াজা, 7টা হাতি সেই তোরণ দিয়ে পাশাপাশি হেঁটে ভেতরে যেতে পারে। চারদিক দেখে মনে হচ্ছিল এই নগরী যেন কালকেই তৈরি হয়েছে, শুধু এখানে সেখানে জংলা লতার ভিড়। যেন বেগম দাদা সাহেবের তখন কথা বন্ধ হয়ে গেছে, তবুও আব্বা হুজুর তার সামনে আসতে পারছেন না। কেন কেন? আব্বা হুজুর তখন শাহজাদা সেলিম, এলাহাবাদের সুবেদার, 10,000 মানসাবদার। হাসবেন কি, আগ্রার বিরুদ্ধে লস্কর নিয়ে বাগী হয়েছিলেন যে। তুমি কি করলে শাহজাদা? আমি মনে মনে তখন খুবই নাজুক ছিলাম বেগম। আকবর বাদশার মুখের দিকে তাকিয়ে মনে হলো যতক্ষণ আছেন কিছুতেই ওকে আমি ছেড়ে যাব না। এই তো খাঁটি ইমানদারের মতো কথা বলে আরজুমন্দ বানু শাহজাদার মুখে তাকালেন। বড় বড় কালো চোখ, লম্বা চওড়া এই ইনসান আমারই খাসাম। গর্বে আনন্দে বেগমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আরজুমন্দ আর খুররাম অনেকদিন পরে পাশাপাশি হাঁটছিলেন। চারদিকে নিস্তব্ধ নগরীর নির্ভুল তকতকে অথচ অতিকায় শূন্য সব চেহারা, তার ভেতর জীবন, তাগাদ, রূপের জিন্দা 2 মূর্তি। শাহজাদা আর তার বেগম যেন ঝলসে ঝলসে উঠছিলেন। তারা নিজেরাও তা জানেন না, জানল ফতেপুর সিক্রি। চোখের সামনে ফতেপুর সিক্রির প্রাণ মাহল ই খাস। সেদিকে তাকিয়ে খুররাম বললেন, সামারখান্দে দিলখুশ প্রাসাদে থাকতেন তাইমুর, আর আকবর বাদশাহ থাকতেন এই মাহল ই আমের খা আব বাগে। আরজুমন্দ ফিরে দাঁড়ালেন। ইনসান কেন ইমান হারিয়ে বাগী হয় শাহজাদা? চোখ নামিয়ে নিলেন খুররাম। ওসব কথা থাক বেগম। কান্দাহার থেকে কামরূপ, কাশ্মীর থেকে আহমদনগর, এই বিশাল হিন্দুস্থানে কোথায় কে কেন কি করছে তার জবাব এক খোদাই দিতে পারেন। যে খতম করে আর যে খতম হয়, দুজনের ভেতর একই স্রোত বয়ে চলেছে, তা হলো জীবন। শাহজাদা খুররাম বলে উঠলেন, দেখো দেখো, ওই দেখো। আরজুমন্দ বানু চোখ তুলে দেখলেন দূরে মাহল ই খাসের চত্বর থেকে উপরে উঠে যাওয়া 2 স্তম্ভের মাঝখানে পাথরের শূন্য আসনে তারই ছেলে মোহাম্মদ দারা শুকো বসে, তার উষ্ণিসের সারবন্ধে ময়ূরের কুড়িয়ে পাওয়া পালক বসানো। দিদি জাহানারা ঝুঁকে পড়ে খেলার রাজাকে কর্নিশ করছে। আরজুমন্দ বানুর বুক কেঁপে উঠল, প্রায় চেঁচিয়ে উঠলেন, উঠে এসো। খুররাম বাধা দিলেন, কেন? বেশ তো দেখাচ্ছে, বসুক না। না, উঠে এসো। কেন বেগম? একদিন তো হিন্দুস্থানের মসনাদে দ্বারা বসতে পারে, পারে কেন? সেই আমার। কথা শেষ করতে পারলেন না শাহজাদা খুররাম। তার কথার মাঝেই আরজুমন্দ বলে উঠলেন, মসনদ মানেই তো হুকুম, হামলা, বেইমানি, খুন। গর্জে উঠলেন খুররাম, চুপ করো, চুপ করো বেগম। আব্বা হুজুরকে দেখছি, দেখছি আমার দাদা সাহেবকেও। ওরা মসনদকে ঘিরে দিন রাত শলা করে চলেছেন। সবার সামনে সব কথা কখনোই বলতে পারেন না আমার আব্বা হুজুর। এই তো মসনদ। তোমরা ইস্পাহানিরা বড় বেশি দূর দেখতে পাও আরজুমন্দ। মসনদ মানে তাগাদ, জোশ, রসনি, খ্বাব। ঘুরে দাঁড়ালেন আরজুমন্দ বানু বেগম। চিবুক, কালো চুলের বাইরে বেরিয়ে থাকা গ্রীবা, চোখের পল্লব, সব নিয়ে বেগমের মুখখানাই যেন এই পরিত্যক্ত ছাই রং বালু পাথরের মাহল ই খাস প্রাসাদের নির্জনতায় আমূল গেঁথে যাওয়া একখানা কারাদ ছুরি। সুন্দর, যুক্তিতে নিষ্ঠুর, সত্যে ভয়ঙ্কর। বেগম শান্ত গলায় কেটে কেটে বললেন, খাতামের তাগাদ, কোতলের জোশ, সারা জীবন বন্দি করে রাখার খোয়াব, অন্ধ করে রাখার রোশনি, তাই না শাহজাদা? কি হয়েছে তোমার আরজুমন্দ?
বেগম আরও কি বলতেন, বলতে পারলেন না। দারা আর জাহানারা 2 হাত বাড়িয়ে ছুটে আসছে। 2টি জিন্দা ফুল লাল পাথরের ঘেরাওয়ের মাঝে দাঁড়ানো বিশাল ছাই রঙের এই মহল ই খাসের বাইরেই শুকিয়ে আসা দিঘি থেকে একটি কালো পাখি আকাশে উঠল। একটি কিশোর গোলাম খুব মন দিয়ে পরিপাটি করে দস্তারখানা তুলছে। তুলতে তুলতে গুনগুন করে আগ্রার রাস্তার কাওয়ালির কলি ভাঁজছে চাপা গলায়। খেয়াল নেই কাছে পিঠেই শাহজাদা আর তার বেগম দাঁড়িয়ে। আগ্রা দুর্গে এমনটি হলে সে তো এক মহা বেতামিজি। আরজুমন্দের আর কিছু বলা হলো না। মনে মনে তিনি নিজেকেই বললেন, মাতরাফ, সাধারণ মানুষের জীবন কত সামান্য, সাধারণ। আমাদের মতো মানুষ একটি হুকুমে তা যে কোনো চরমে ঠেলে দিতে পারে। তবে কেন এই জীবনে ঢেউ ওঠে? দারা ছুটে এসে শাহজাদা খুররমকে 2 হাঁটুতে জড়িয়ে ধরল। জাহানারা সামান্য পিছিয়ে পড়েছিল। ঠিক এই সময় মহল ই খাসের সামনে ভিড় হয়ে গেল। যেন সারা খারাতপুরা ঝেঁটিয়ে ভিখারিরা চলে এসেছে। কোত্থেকে ওরা খবর পায় বুঝে উঠতে পারেন না শাহজাদা খুররম। এই দিনই রাতে জনাব আরো ঘোড়সওয়ার আগ্রার শহরতলিতে বিয়ানায় পোড়ো গড়ের সামনে এসে ঘোড়া থেকে নামল। হিন্দুস্থানের এদিকটায় এই সময়ে আসমান আর জমিনের ভেতর থাকে শুধু শীত। কান গলা ঢাকা দেওয়া সওয়ারদের মাথা গিয়ে সিং দরজায় দাঁড়াতেই 4 পাহারা বন্দুক তাক করল। আহা, করো কি? এই দেখো, বাদশাহী মোহর লাগানো জরুরি হুকুম। পোড়ো গড়ের পাহারা রাজপুত সেপাই ঘুম চোখে বলল, এত রাতে কি এমন জরুরি? কাল রোদ উঠলে এসো, তখন দেখা যাবে। না হে ভাই, তা হয় না। জরুরি বলেই তো গভীর রাতে এই শাহী হুকুমনামা। আগুন পোহাবার আগেনগাট থেকে লম্বা লম্বা শিখা উঠে পাহারাদার 4 রাজপুতের লম্বাই চওড়াই চেহারা গাঢ় অন্ধকারের ভেতর মাঝে মাঝেই কুঁদে দিচ্ছিল, হাতে নিশানাদার বন্দুক। এটা অনুরায়ের ডেরা, এখানে সব হুকুমনামা চলে না। যাও যাও, কাল ভোরে এসো। ঘোড়সওয়ারদের মাথা বুঝল, এখানে মেজাজ দেখালে উল্টো ফল হবে। গা জোয়ারি করতে গেলে গড়ের ভেতর থেকে পিল পিল করে গোয়ার রাজপুত সেপাই বেরিয়ে আসবে। নরম গলায় দেহাতি অবধি টানে সওয়ারদের পান্ডা বলল, মুঘল শাহিতে সওয়ারিগিরি করাই ছকমারি। সারা রাত এখন ঘোড়ার পিঠে বসে কাটাতে হবে। খালি হাতে ফিরলে তো মুন্ডুটি যাবে। দাও দেখি হুকুমনামাখানা, পাঞ্জা টাঞ্জা আছে তো? ওই তো দেখো, বড় করে বাদশার পাঞ্জার ছাপ। এ কথায় একেবারে সামনের তাগড়া রাজপুত আগেনগাড়ির শিখার কাছে গিয়ে আলোয় হুকুমনামাখানা মেলে ধরল দেখবার জন্যে। যেভাবে ধরেছে বোঝাই যায় এক বর্ণও পড়তে জানে না। ঘোড়সওয়ার ছুটে এলো। করো কি ভাই? পুড়িয়ে ফেলবে শেষে বাদশাহী হুকুমনামা। আমার মুন্ডু তো যাবেই, তোমারও যাবে। গেলে তোমার যাবে, আমাদের অত সহজে যায় না। আমরা হলাম গিয়ে অনুরায়ের লস্কর। যাই, কর্তাকে গিয়ে ঘুম থেকে তুলি। বলে সেই সেপাই সিং দরজা গলে ভেতরে গেল, হাতে শাহী হুকুমনামা। বাইরে 3 পাহারা বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকলো। সিং দরজাও বন্ধ হয়ে গেল। শীতে ঘোড়াগুলো অস্থির হয়ে উঠেছে। সওয়াররা অন্ধকারের ভেতর যে যার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। সেখানে আকবরী পিস্তলের পাশাপাশি কারাত ছুরি আর বিরছা কুড়ুল ঝুলছে। যে কোনো অবস্থার জন্য তৈরি হয়েই ওদের আশা। অন্ধকার প্রান্তরে দূরে দূরে রাতচরা পাখির ডাক, ঘোড়াদের পা বদলানোর ঠকাঠক। শেষে দরজা খুলল। সেই তাগড়া রাজপুত বেরিয়ে এসে চাপা গলায় বলল, কর্তা আসছেন। অনুরায় ভালো করে পড়লেন হুকুমনামাখানা। শাহী পাঞ্জার ছাপ জাল কিনা তাও পরখ করলেন বারবার। তারপর তার মুখ দিয়ে বেরিয়ে এলো, ইরানি মাগির অসাধ্য কিছুই নেই। ধরা চুড়ো পড়ে তৈরি হতে আরও সময় লাগলো অনুরায়ের। ফের হুকুমনামাখানা পড়লেন তিনি। শাহজাদা খাসরুকে এখনই শাহী মহলে পাঠাতে হবে। কথাগুলোর নিচে বাদশাহ সেলিম জাহাঙ্গীরের পাঞ্জার ছাপ মোহর করা। সারা দিন চলে গেল,
তখন না হুকুম দিয়ে এত রাতে ঘোড়সাওয়ার পাঠানো কেন? কি মতলবে? অন্ধ মানুষকে কেউ কি দুপুর রাতে তলব করে? নিশ্চয় কোনো গোলমাল আছে। ভাবতে ভাবতে অনুরায় মশালচিদের তলব করলেন। তারা মশাল হাতে চলন্ত পাথর মূর্তি হয়ে এগোতে লাগল। অনুরায় নিজেকে বললেন, এ নিশ্চয় ইস্পাহানি কুত্তির বুদ্ধি। বর্ধমান থেকে আগ্রা এসে যেদিন থেকে ভর করেছে সেদিন থেকেই শাহী মগজে উল্টোপাল্টা কাণ্ড শুরু হয়ে গেল। বাইরে বেরিয়ে এসে অনুরায় মশালের আলোয় ভালো করে দেখলেন ঘোড়সাওয়ারদের। কোন তাবিনের বোঝা যাচ্ছে না। 60,000 মানসাবি নূরজাহানের, না খোদ বাদশাহ সেলিম জাহাঙ্গীরের। এত রাতে তো শাহজাদা খাসরুকে পাঠাতে পারি না, তিনি অন্ধ। যোগ্য সম্মানেই তাকে আমরা নিতে এসেছি। সঙ্গে সুখদোলা রয়েছে, রয়েছে 8 বেহারা। তারা কোথায়? ঘোড়সওয়ারদের পাণ্ডার বুক কেঁপে উঠল। এখন যদি সুখদোলা দেখতে চায়, যদি বলে বেহারাদার ডাকো। কিন্তু থেমে থাকবার উপায় নেই। আগ্রায় সবাই জানে অনুরায় কতটা গোয়ার, অনুরায়কে খোদ বাদশাহ কতটা বিশ্বাস করেন। এখন যদি সুখদোলা আর তার বেহারাদের দেখাতে না পারে তো অনুরায় সিধের তলোয়ার বের করবে। সওয়ারদের পাণ্ডা বলল, ওই তো গাছতলার অন্ধকারে বসে। অনুরায় বলল, শাহজাদা অন্ধ মানুষ, তাকে এই অন্ধকারে জেনে শুনে আমি পাঠাতে পারি না। বাদশাহার হুকুমনামায় এখনই তাকে শাহী মহলে পাঠাতে বলা হয়েছে। শাহী হুকুমেই আমি শাহজাদা খাসরুর আতালিক, মুরব্বী। মুরব্বী আতালিক হলে ভালো মন্দর একটা দায়িত্ব তারও থাকে। আমরা হুকুমবারদার মাত্র। শাহী হুকুমে ওদের কথার মাঝখানে থামিয়ে দিয়ে অনুরায় বলল, সূর্যাস্তের পর শাহানশাহর হুকুমনামায় কোনো কাজ হয় না। ঘোড়সওয়াররা অন্ধকারে যেমন এসেছিল তেমন অন্ধকারেই তারা ফিরে গেল মাথা নিচু করে। নূরজাহান বেগমের কড়া শাসনে দিনের বেলা সাধারণত আলা হাজরাত ধাতে থাকেন, রাত হলে অন্য কথা। আর এ হুকুমনামা তো রাতেরই, তাই আসল ব্যাপারটা বুঝতে অনুরায়ের দেরি হয়নি। 8 নম্বর অধ্যায় আজ এখানেই শেষ। ফিরে আসছি 9 নম্বর নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।